আচ্ছা, আজকে কিন্তু আমি এখানে একা ক্লাস নিতে আসিনি। আজকে আমি ক্লাস নিতে এসেছি সমগ্র বাংলাদেশটাকে নিয়ে। হ্যাঁ, সমগ্র বাংলাদেশটাকে নিয়ে আমরা আজকে কি মানচিত্র ক্লাসটা করব। হ্যাঁ, আচ্ছা, পৃথিবীর ইতিহাসে শোনো প্লিজ, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেন কারা? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেন কি? গ্রিকরা। আচ্ছা, এক কথায় সাবস্টিটিউশন তো বুঝো না। A person who draw maps is called a person who যিনি draw মানে কি বলো তো? আঁকা। draw map, a person who draw map is called কি? cartographer. CARTOGRO GRAPHER। আচ্ছা, তাহলে a person who draw map is called কি? cartographer. A person who draws map is called cartographer. যে মানচিত্র আঁকে তাকে কি বলা হয়? বাংলাদেশের প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? বাংলাদেশের মানচিত্র একজন আছে না, মেজর জেমস রেনেল, নাম শুনেছো না? ব্রিটিশ একজন। আচ্ছা, যাই হোক, আমি সেদিক যাচ্ছি না। প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? মেজর জেমস রেনেল। MP3 বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমাদের পড়তে হবে সাধারণ জ্ঞান। হ্যাঁ, সাধারণ জ্ঞান বেশি করে পড়তে হবে। আচ্ছা, যাই হোক, আজকে আমি টোটাল মানচিত্রটা ক্লাস নিব পুরো 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, মানচিত্র বোঝার আগে আমাদের প্রথমে বুঝতে, আচ্ছা, বাংলাদেশের মানচিত্রটাকে যদি আমরা একটা পাখির আঙ্গিকে চিন্তা ভাবনা করি, একটা পাখির কি আছে? ডানা আছে, ডান ডানা, বাম ডানা, পা আছে, মাথা আছে। তাহলে কি একটা পাখির আঙ্গিকে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের মানচিত্রটাকে, দেখো, এপাশে পাখির মাথা, এপাশে পাখির লেজ, এপাশে একটা ডানা, এপাশে একটা ডানা। দেখো তো, এখানে কি? এখানে একটা বাম হাত, এখানে একটা ডান হাত ধরো, এখানে যদি একটা লেজ ধরো। হ্যাঁ, এখন আমরা যদি বাংলাদেশের মানচিত্রটাকে পাখির আঙ্গিকে চিন্তা ভাবনা করি, তাহলে কি পাখির মাথা আছে, পাখির লেজ আছে, পাখির 2টা ডানা আছে, তাই না? এখন দেখো, আচ্ছা, পাখির যে ডানা আছে, আচ্ছা, তার আগে আমি বলি, মানচিত্র যে কোনো আগে, মানচিত্র পড়ার আগে, দেখার আগে আমাদের একটা চিহ্ন আঁক করতে হবে। হ্যাঁ, প্লাস চিহ্ন যদি আমরা আঁক করি, হ্যাঁ, প্লাস চিহ্ন যদি আমরা আঁক করি কি হবে বলো তো? আচ্ছা, মনে করো এটা মানচিত্র। হ্যাঁ, মনে রাখবা, মানচিত্রের উপরের দিকে সব সময় কি? উত্তর। বাংলাদেশের মানচিত্রের সবসময় উপরের দিকে কি? উত্তর। উপরের দিকে কি? উত্তর। আর সবচেয়ে নিচের দিকে কি? দক্ষিণ। হাতের যে ডান সাইডটা আছে না, হাতের ডান সাইড কোনটা বলো তো? এটা সিলেট, পূর্ব। আচ্ছা, হাতের ডান সাইডটা কি? পূর্ব। হাতের বাম সাইডটা কি? পশ্চিম। কথা কি ক্লিয়ার? তাহলে কোনো মানচিত্র পড়ার আগে আমরা পাখির আঙ্গিকে যদি চিন্তা করি, যে পাখির একটা মাথা আছে, পাখির একটা লেজ আছে, পাখির 2টা ডানা আছে। দেখো, পাখির মতো দেখতে না? ঠিক, এটা মাথা, 2টা লেজ, 2টা ডানা, একটা লেজ। হ্যাঁ, তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে মানচিত্রের উপরের দিকে কি? উত্তর। মানচিত্রের উপরের দিকে কি? উত্তর। সবচেয়ে নিচের দিকে দক্ষিণ। হাতের যে ডান সাইডটা সেটা পূর্ব। হাতের ডান সাইডটা কি? পূর্ব। হাতের ডান সাইডটা পূর্ব, আর বাম সাইডটা কি? পশ্চিম। এখন যদি বলি ঠাকুরগাঁও বাংলাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। অবশ্যই উত্তর দিকে। এখন আচ্ছা, এটা কি ক্লিয়ার? তাহলে মানচিত্র পড়ার আগে, দেখার আগে আমাদের কি করতে হবে? দেখতে হবে, দিক নির্ণয় করতে হবে। উত্তরের মানচিত্রের উপরেরটা কি? উত্তর। নিচের অংশটা দক্ষিণ। আর হাতের ডান সাইডটা পূর্ব, বাম সাইডটা পশ্চিম। আচ্ছা, একটা যদি পাখির কথা চিন্তা করি, তাহলে পাখির মাথা আছে না? পাখির মাথা কি আমরা পঞ্চগড়কে বলতে পারি না? এটা পাখির মাথা। হ্যাঁ, আর পাখির এটা একটা ডান ডানা, এটা কি সিলেট বলতে পারি না? সিলেট। আর যদি পাখির বাম ডানাটা চাঁপাইনবাবগঞ্জ আছে না? হ্যাঁ, সিলেট বলতে এখানে বান্দরবান, সবচেয়ে পূর্বের বান্দরবান আছে। তারপর লেজটা কি আমরা চট্টগ্রাম অংশ ধরতে পারি না? পারি। তাহলে মানচিত্রের উপরের অংশটা হচ্ছে উত্তর, নিচের সর্বনিচের অংশটা হচ্ছে কি? দক্ষিণ। এবং হাতের ডান সাইডটা হচ্ছে কি? পূর্ব, বাম সাইডটা কি? পশ্চিম। হ্যাঁ, এটা তো মনে থাকবে নাকি? দিক নির্ণয় কি করতে পারলাম না? উপরে উত্তর, নিচে দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা কিন্তু জানতে হবে। আচ্ছা, এখন আসি, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম কি?
তাহলে কি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম কি? পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলার নাম কি? লেখা আছে না? বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলার নাম কি হচ্ছে? বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলার নাম কি? তেতুলিয়া। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি জানো? পতের জয়। পতের জয় পশমসমান পঞ্চগড়, তসমান তেতুলিয়া, জ থেকে জায়গির জোত। বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম কি? পতের জয়। জায়গির জোত কি আছে? আছে। এই যে স্থান প্রাঙ্গণ সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান ও গ্রাম হচ্ছে কি? জায়গির জোত। এই দেখাবো, দেখবা। আর বাংলাদেশের সর্ব উত্তরের ইউনিয়নের নাম কি? বাংলা বান্ধা। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, উপজেলা কি? তেতুলিয়া। মনে থাকবে? পাখির মাথাটা হচ্ছে কি? পঞ্চগড়। মনে রাখবে, পাখির যে একটা মাথা যদি চিন্তা করি তাহলে সেটা পঞ্চগড়। এটা কিন্তু আমি মনে রাখার জন্য বলছি। হ্যাঁ, তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম কি? জেলা পঞ্চগড়। উত্তরের স্থানের নাম কি? জায়গির জয়। বললাম না? পতের জয়। পতের জয়। প থেকে পঞ্চগড়, তে থেকে তেতুলিয়া, যত সমান জয় সমান জায়গির জোত। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম কি? জায়গির জোত। আর বাংলাদেশের সর্ব উত্তরের স্থলবন্দর কোনটি? বাংলা বান্দা। আমরা তো এমনিতেই পড়ি না, টেকনাফ থেকে তেতুলিয়া। এটা তো আমাদের সবার কমন বিষয় একটা। আচ্ছা, এখন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কি? পঞ্চগড়। আচ্ছা, বলেছিলাম না আমি পরীক্ষা সাধারণ ক্লাসের সময় পঞ্চগড় বানানে গড় রয়েছে, মহাস্থান গড়। পঞ্চগড়, মহাস্থান গড়। তাহলে যদি বলি পঞ্চগড়, মহাস্থান গড় কোন নদীতে অবস্থিত? পঞ্চগড়, মহাস্থান গড়। এখন পঞ্চগড়, মহাস্থান গড়, তাই না? তাহলে কোন নদীতে অবস্থিত? গড় শব্দটি থাকলে কোন নদীতে অবস্থিত? করতোয়া। হ্যাঁ, তাহলে পঞ্চগড় কোন নদীতে অবস্থিত? বাংলাদেশ সর্ব উত্তর ইউনিয়নের নাম কি? এটা কি মুখস্থ করতে হবে? 2-3 বার জাস্ট দেখলেই হবে। বাংলাদেশ সর্ব উত্তর ইউনিয়নের নাম হচ্ছে বাংলা বান্ধা। আচ্ছা, আরেকটা কি জানো তোমরা? যে হিমালয় কন্যা, অর্থাৎ বলা হয় হিমালয় কন্যা কাকে বলা হয়? হিমালয়। আচ্ছা, হিমালয় কোথায় অবস্থিত? হিমালয় হচ্ছে নেপালে অবস্থিত। হিমালয় কোথায় অবস্থিত? নেপালে। আর বাংলাদেশের কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয়? পঞ্চগড়। বাংলাদেশের কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয়? পঞ্চগড়। আচ্ছা, তাহলে মহাস্থানগড়, পঞ্চগড় কোন নদীতে অবস্থিত? করতোয়া নদীর উৎপত্তি কি জানো? ভারতের একটা রাজ্য আছে সিকিম। সিকিম রাজ্যে অবস্থিত। এটা গত বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আসি আমি, পঞ্চগড়ে কি ছিটমহল আছে? আচ্ছা, পঞ্চগড়ে কতটি চা বাগান রয়েছে বলো তো? 163টি চা বাগান। আর হ্যাঁ, বর্তমানে 64টি। আর দেখবা যে বাংলাদেশের কোন জেলা? এই প্লিজ, বাংলাদেশের কোন জেলা অর্গানিক চায়ের জন্য বিখ্যাত? অর্গানিক চায়ের জন্য বিখ্যাত একমাত্র জেলা পঞ্চগড়ে, সেটা অর্গানিক চা পাওয়া যায়। আচ্ছা, পঞ্চগড় উপজেলা কয়টা? এটা কয়টা থানা, কয়টা উপজেলা? ওগুলো পরীক্ষায় আসে না, ওগুলো দরকার নাই। আচ্ছা, মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে কোথায় বলো তো? হিমালয়ের পাহাড় থেকে মহানন্দা। আচ্ছা, তার আগে আমি মানচিত্র পড়ার আগে, পঞ্চগড় পড়ার আগে আরেকটা জিনিস তোমাদের বিষয় ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বলো তো, বাংলাদেশের ভেতর বা বাহিরে যে ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টা? বাংলাদেশের সীমানাভুক্ত ভারতের অঙ্গরাজ্য কয়টা বলো তো? 5টি। কি কি? ভারতের অঙ্গরাজ্য কি কি? 5টি। আচ্ছা, এটা এভাবে মনে রাখবা। হ্যাঁ, আমি একটা টেকনিক দিয়ে দিচ্ছি, এটা সবখানে আছে, MP3 বইয়ে দেওয়া আছে। আমিত্রি ম্যাপ। এখন দেখো, আ থেকে কি? আসাম, মি থেকে মিজোরাম, ত্রি থেকে ত্রিপুরা, মে থেকে মেঘালয়, ও থেকে পশ্চিমবঙ্গ। এগুলো রাজধানী কিভাবে মনে রাখা যায় এটা শিখাচ্ছি। তাহলে কি? আসাম বাংলাদেশের সীমানাভুক্ত ভারতের 5টি অঙ্গরাজ্যের নাম কি? প্লিজ। আসাম। এগুলো কি মুখস্থ করা লাগবে? আসাম, মি থেকে কি? মিজোরাম। আসাম, মিজোরাম, এটা কি? ত্রিপুরা। ম থেকে কি? মেঘালয়, তাই না? আচ্ছা, ক থেকে কি? পশ্চিমবঙ্গ। আচ্ছা, মানচিত্র ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইভ ক্লাসটা বাংলাদেশের সব ছাত্রের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। আচ্ছা,
তাহলে কি আমি ত্রিমেপ আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সীমানাভুক্ত ভারতের 5টি অঙ্গরাজ্যের নাম কি? আমি আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এখন এটা তো ক্লিয়ার নাকি? এখন ওটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, কিছু বলবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, না না, ওটা ফোন দিও। হ্যাঁ, আচ্ছা শুনো, তাহলে কি আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। হ্যাঁ, আচ্ছা আসামে এখন দেখো এটা কি 5টা সীমা, এটা আমি কি দেখাই দিব? আচ্ছা, পশ্চিমবঙ্গ কি এটা দেখতে পেয়েছো তোমরা? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ দেখতে পেয়েছো? এখানে পশ্চিমবঙ্গ দেখতে পেয়েছো? আসামটা কোথায় অবস্থিত বলো তো? কুড়িগ্রাম। এখন দেখো আসাম এখানে কোথায় রে? আচ্ছা, সোজা পূর্ব দিকে এখানে আসাম। হ্যাঁ, ওখানে না, আর এদিকে এই যে আসাম। হ্যাঁ, দেখতে পেয়েছি। তারপর নিচে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মেঘালয় আর কই মিজোরাম আছে মানে সাইডে সাইডে সোজা পাশে। হ্যাঁ, আর একটু নিচে ত্রিপুরা। এই যে আচ্ছা, আমরা কি পেয়েছি? এখন দেখাও তো, এই প্লিজ। বাংলাদেশের সীমানামুক্ত ভারতের 5টি অঙ্গরাজ্যের নাম কি? প্লিজ নো সাউন্ডলেস, শব্দহীন করো। আমি পড়াচ্ছি, যেহেতু লাইভ ক্লাস নিচ্ছি, বুঝে দেখো। আচ্ছা, তাহলে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। আসাম দেখতে পেয়েছো? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তারপর কি আসামটা দেখতে পেয়েছো? আসামটা কোন দিকে অবস্থিত বলো তো? সিলেটের মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তাহলে কি এই যে সীমানামুক্ত বাংলাদেশের জেলাগুলো, এগুলোর পাশে কি ভারতের কয়টি অঙ্গরাজ্য অবস্থিত? 5টি। এটা মনে রাখবে। তাহলে এখন দেখো পরীক্ষায় আসবে কিন্তু আসামের রাজধানীর নাম কি? আসামের রাজধানীর নাম কি মনে থাকবে? আসামের রাজধানীর নাম দিশপুর। মনে থাকবে না? আসামের রাজধানীর নাম দিশপুর, খুব ইম্পর্টেন্ট তথ্য। আসামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানী মি সমান সমান কি? মি এর মি যদি লিখি মি সমান সমান আমরা আই লিখতে পারি না? আই। তাহলে মিজোরামের রাজধানী কি? আইজল। মনে থাকবে? মিজোরামের রাজধানী কি? আইজল। আচ্ছা, আর ত্রিপুরার রাজধানী কি? আগরতলা। আগরতলা ষড়যন্ত্র মামলা পৌরনী সাধারণ জ্ঞানে ওটা কোথায় অবস্থিত? ত্রিপুরায়। তাহলে ত্রিপুরার রাজধানীর নাম কি? ত্রিপুরার রাজধানীর নাম কি? ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা। মেঘালয়ের রাজধানী শিলং। মেঘালয়ের রাজধানী হচ্ছে মেঘালয়। আচ্ছা, মেঘ থেকে কি পড়ে বলো তো? শিলা বৃষ্টি পড়ে না? মেঘ থেকে শিলা পড়ে সমান সমান মেঘালয়। লয় বানানো ল আছে। তাহলে মেঘালয়ের রাজধানী কি? শিলং। মেঘালয়ের রাজধানী কি? শিলং। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? এই পেছন থেকে দেখতে পাচ্ছ? কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কি? জব চার্নক। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছে জব চার্নক। একটা পড়েছেন 8 নং থিয়েটার রোড, কলকাতা। আচ্ছা, যাই হোক, তাহলে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। কলকাতা কত নং সেক্টরে ছিল? 8 নং থিয়েটার রোডে একটা ইয়া ছিল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে আসামের রাজধানী দিশপুর, মিজোরামের রাজধানী আইজল, ত্রিপুরা আগরতলা, মেঘালয়ের রাজধানী কি? শিলং, পশ্চিমবঙ্গ কলকাতা। এই 5টা রাজধানীর নাম মনে থাকবে? আসতে পারে পরীক্ষায়, আসে মাঝে মাঝে চলে আসে। মেঘালয়ের রাজধানী কোথায়? শিলং। হ্যাঁ, এগুলো সব তথ্য কিন্তু এখানে মানচিত্র খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। মানচিত্র ক্লাসটা যদি বুঝতে পারো, দেশের মানচিত্র সম্পর্কে যদি ধারণা লাভ করতে পারো, এখান থেকে তোমরা অনেক কিছু পাবা। সাধারণ জ্ঞানের টোটাল বৃহৎ একটা অংশ হচ্ছে মানচিত্র। হ্যাঁ, এই জন্য মানচিত্র আমরা ভালো করে বলবো। তো আমরা ভারতের 5টি অঙ্গরাজ্যের রাজধানীর নাম আমরা জেনে ফেললাম, মুখস্থ করে ফেললাম। এগুলো আমাদের লাইফে আর কখনো ভুল হবে না। তাহলে আসামের রাজধানী কি? আসাম বানানো দন্ত স আছে না, মধ্যমা? তাহলে দিশপুর। মিজোরাম মি সমান সময় আই লিখতে পারি না, তা আইজল। ত্রিপুরা আগরতলা। মেঘালয় মেঘ থেকে শিলা পড়ে শিলং, শিলা বৃষ্টি পড়ে, তাহলে মেঘালয়ের রাজধানী শিলং। আর পশ্চিমবঙ্গের রাজধানী তো জানাই কলকাতা। আচ্ছা, আরেকটা পরীক্ষা আসে যে 7 সিস্টার নাম শুনেছো? 7 সিস্টার, 7 কন্যা। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। আরেকবার বলছি, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত ভারতীয় 7টি রাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার। এখন দেখো, এটা উত্তর না?
বাংলাদেশের উত্তর পূর্ব দিকে, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত ভারতের 7টি অঙ্গরাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার। সেভেন সিস্টার। এখন দেখো তো সেভেন সিস্টার। আচ্ছা, যদি বলি অত্রি, অত্রি, আমি, ম্যাম, না। এখন দেখো না, অ থেকে কি লেখা যায়? অরুণাচল লেখা যায়। অ থেকে অরুণাচল, ত্রিপুরা, অরুণাচল। ত্রি থেকে কি ত্রিপুরা লেখা যায়? ত্রিপুরা। আ থেকে কি আসাম, আসাম। মে থেকে কি মিজোরাম, আসাম, মিজোরাম। মে থেকে কি মেঘালয়, মে থেকে কি মেঘালয়। ম থেকে কি মণিপুর, না থেকে কি নাগাল্যান্ড, আর না থেকে কি নাগাল্যান্ড। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, নাগাল্যান্ড। তাহলে কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত ভারতের 7টি রাজ্যকে একত্রে বলা হয় কি সেভেন সিস্টার। তারপর সেভেন সিস্টার কি বুঝতে পারলা? বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর পূর্বাংশে অবস্থিত ভারতের 7টি রাজ্যকে একত্রে কি বলা হয়? সেভেন সিস্টার। এখন দেখো তো, আমরা তো ওগুলো রাজধানী জেনেছি, রাজধানী কোনটা জানা নাই? মণিপুর। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল না ইম্ফল। আর নাগাল্যান্ডের রাজধানী কি? অরুণাচলের রাজধানীর নাম কি জানো? ইটানগর। অরুণাচলের রাজধানী বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে একবার। হ্যাঁ, অরুণাচল ইটানগর। আর মণিপুরের রাজধানী কি? আইফল। ইম্ফল, আইফল দেওয়া আছে, ইম্ফল দেওয়া থাকে। হ্যাঁ, মনে থাকবে। 5টা তো আগে আমরা জেনেছি। তাহলে বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত ভারতীয় 7টি রাজ্যকে একত্রে কি বলা হয়? সেভেন সিস্টার। আচ্ছা, এটা তো আমরা ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন আমরা চলে আসি, পঞ্চগড় দিয়ে শুরু করেছিলাম না। এখন দেখো, বাংলাদেশ সর্ব উত্তরের জেলার নাম কি? পঞ্চগড়। উত্তরের স্থান হচ্ছে জায়গিরজোত, উত্তরের ইউনিয়ন বাংলাবান্ধা। এখন সোজা চলে আসি বাংলাদেশের দক্ষিণে। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম কি? কক্সবাজার। কক্সবাজার। কক্সবাজারের প্রাচীন নাম কি? পালঙ্কি। কক্সবাজারের প্রাচীন নাম কি? পালঙ্কি। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম কি? কক্সবাজার। কক্সবাজার। দেখো, হ্যাঁ, এখানে আছে না কক্সবাজার? কোথায় বলো তো? এই যে কক্সবাজার আমরা পেয়েছি না, এখানে আমরা কক্সবাজার পেয়েছি, দেখবা। হ্যাঁ, এখন দেখো, বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলার নাম কি? কক্সবাজার। বাংলাদেশ সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার। বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলার নাম কি? বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলার নাম কি? টেকনাফ। টেকনাফ। কক্সবাজার টেকনাফ। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন ও পর্যটন কেন্দ্র কোনটি? বাংলাদেশ সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। এখন সেন্ট মার্টিন বানানে কি আছে? ট আছে না? তাহলে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 8 লিখতে পারি না? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। মনে থাকবে? তাহলে বাংলাদেশ সর্ব দক্ষিণ ইউনিয়ন সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। হ্যাঁ, আর স্থান কি? বাংলাদেশ সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপের আয়তন কত? 3 বর্গ কিলোমিটার। আচ্ছা, এগুলো যদি একবার করে পড়ি মনে থাকবে না, একবার করে দেখি মনে থাকবে না, মুখস্থ করা লাগবে কি? সেন্ট মার্টিনের আয়তন কত? 8। আর ছেড়াদ্বীপ 3 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কি? ছেড়াদ্বীপ। বাংলাদেশ সর্ব উত্তরের স্থান জায়গিরজোত। আর বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ। এগুলো কিন্তু তোমরা আগে পড়ছিলাম মানচিত্রে এভাবে, আশা করি পড়ো নির্ভর হয়। আচ্ছা, কক্সবাজার জেলার নামকরণ করার প্রাচীন নাম কি জানো? পালঙ্কি। আমি বলছি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো, আচ্ছা, মানচিত্র আমি আরেকটা ক্লাস নেব। হ্যাঁ, সেটা নদী ভিত্তিক। কোন নদী কোথায় মিলিত হয়েছে, পদ্মা নদী কিভাবে কোথায় মিলিত হয়েছে, চাঁদপুরে কিভাবে, গোয়ালন্দে কিভাবে, এগুলো সবগুলো নদীর ক্লাসে নেবো। হ্যাঁ, আজকে মানচিত্র ক্লাসটা হবে অর্ধেক। আচ্ছা, যাই হোক, নদীর ক্লাস যেদিন নেবো সেদিন মায়ানমার, বাংলাদেশ মায়ানমার পৃথককারী 3টি নদী আছে না, যে মানাসা, মাতামুহুরি, নাপ, সাঙ্গু, এই 3টা নদী আছে না, এগুলো হচ্ছে কি
এই তো করে নদী, নদী যেদিন ক্লাস নিব সেদিন বুঝাবো। আচ্ছা, বাংলাদেশের উত্তর দক্ষিণের জেলা শেষ, এখন চলে আসি বাংলাদেশের পূর্বের জেলার নাম কি? বাংলাদেশের পূর্ব বানানে ব আছে না, এই জন্য বান্দরবান। আচ্ছা, আমি বলেছি কিন্তু সাধারণ জ্ঞান ক্লাসের দিন আমি কি বলেছিলাম, বাংলাদেশের সবচেয়ে কোন জেলায় কোন উপজেলায় সবচেয়ে কম লোক বাস করে? বান্দরবান। বান্দরবানের মানুষ থাকে না, সেখানে বান্দর বাস করে, এই জন্য কম লোক বাস করে। আচ্ছা, আমি এটাও বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে কোন জেলাটি সবচেয়ে আয়তনে সবচেয়ে বড়? এটা কি বুঝতে পারছো? নট বান্দরবান। এখন দেখো, বাংলাদেশের একটি মাত্র জেলা যেটা দুইটি দেশকে কি করেছে? বাংলাদেশের দুইটি দেশকে দেখো এখন রাঙামাটি কাকে ইয়া করেছে বলো তো? ভারত ও মায়ানমারকে যুক্ত করেছে। এই জন্য বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙামাটি। বা থেকে বান্দরবান। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে 3টি জেলার নাম কি? বা থেকে বান্দরবান, রা থেকে কি? রাঙামাটি, ক থেকে কক্সবাজার। মনে থাকবে? আচ্ছা, তাহলে কি বাংলা পার্বত্য অঞ্চলে 3টি জেলার নাম কি কি? পার্বত্য জেলা বা থেকে কি? বান্দরবান, রা থেকে কি? রাঙামাটি। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে। রাঙামাটি, ক থেকে কি? কক্সবাজার, তাই না? কক্সবাজার। এখন বাংলাদেশের পূর্বের জেলার নাম কি? বান্দরবান। বাংলাদেশের সর্বপূর্বের জেলার নাম কি? বান্দরবান। এবং বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম কি বলো তো? বাংলাদেশের সর্বপূর্ব স্থানের নাম কি বলো? থানচি। থানচি পেয়েছো? এখানে মানচিত্রে পেয়েছো? বাংলাদেশের সর্বপূর্বের জেলা বান্দরবান, উপজেলা কি? থানচি। সর্বপূর্বের স্থান কি? আখাইনঠং। বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম কি? আখাইনঠং। এখানে দেখতে পেয়েছো 0 ডিগ্রির ওখানে। বাংলাদেশ পূর্বের স্থানের নাম কি? আখাইনঠং। এখন আমি প্রশ্ন করব 3টা। বাংলাদেশের উত্তরের স্থানের নাম হচ্ছে কি? জায়গিরজোর। বাংলাদেশের দক্ষিণের স্থানের নাম হচ্ছে কি? সেরাদ্বীপ। আর বাংলাদেশের পূর্বের স্থানের নাম কি? আখাইনঠং। পরীক্ষায় আসবে কিন্তু আখাইনঠং। আখাইনঠং। আচ্ছা, তাহলে বান্দরবান না? আচ্ছা, আমি বলেছিলাম কি বান্দরবান বাংলাদেশের সবচেয়ে কি? বান্দরবানে কি আছে বলতো? পাহাড় আছে না একটা? বর্ষমান বান্দরবান, বর্ষমান বিজয়, তাজিংডং বিজয় কোথায় অবস্থিত? বান্দরবান। কত মিটার? 1230। একটা 1230 আর তাজিংডং বিজয় হচ্ছে কি? 1231 মিটার। এটা মনে রাখবা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবানে। হ্যাঁ, আচ্ছা, বান্দরবানে আর কি আছে বলতো? যে সর্বপূর্বে জনসংখ্যা সবচেয়ে ছোট জেলা কি বলতো? বান্দরবান। দ্বিতীয় কেওক্রাডং জাতীয় সংসদের বান্দরবান কত নং আসন? জাতীয় সংসদের 300 নং দেওয়া আছে। আর পঞ্চগড় জাতীয় সংসদের কত নং আসন? সুন্দর করে। চিম্বুক পাহাড় আমি বলেছিলাম না? চিম্বুক পাহাড়ে কারা বাস করে বলতো? মারমারা। নীলগিরি পাহাড় কোথায়? বান্দরবনে। নীলাচল কোথায়? বান্দরবনে। বান্দরবনে আরেকটা জিনিস আছে, ওটা কি বলতো? উপজাতীয় কালচারাল ইনস্টিটিউট, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট। কোথায় ওটা? বান্দরবানে। হ্যাঁ, সালটা পরীক্ষায় আসবে না, সালগুলো আসে না, ওগুলো আমরা বেশি পড়বো না। সাল থেকে পরীক্ষায় খুব কম প্রশ্ন আসবে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে বান্দরবানে কি আছে? কি ইনস্টিটিউট অবস্থিত? উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত কোথায়? বান্দরবানে। হ্যাঁ, চাকমা, মারমা, গারো, খাসি। আমি একটা টেকনিক দিয়েছিলাম, চিম্বুক সমান বলেছিলাম না? চিম্বুক সমান কি বলে? চ থেকে চিম্বুক, ম থেকে মারমা, ব থেকে বান্দরবান। চিম্বুক পাহাড়ের অপর নাম কি? কালা পাহাড়। হ্যাঁ, মনে থাকবে? আচ্ছা, যাই হোক, এখন আমরা বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব শেষ করলাম। এখন চলে আসি বাংলাদেশের পশ্চিমের জেলার নাম কি? হ্যাঁ, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার। এগুলো হচ্ছে বাংলাদেশের পার্বত্য জেলা 3টা। বাংলাদেশের পার্বত্য জেলা 3টা। হ্যাঁ, ওটা হবে। আপাতত এটা মনে হয় বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি সহ। আচ্ছা, যাই হোক, আমি কি বললাম? বাংলাদেশের উত্তর শেষ করলাম, দক্ষিণ শেষ করলাম, পূর্ব শেষ করলাম। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলার নাম কি? বাংলাদেশ সর্বপূর্বের উপজেলার নাম বলেছে থানচি।
আর হ্যাঁ ঠিক আছে। আর বাংলাদেশের সর্বপূর্বের সর্বপশ্চিমের উপজেলার নাম কি? চাঁপাইনবাবগঞ্জের কি? শিবগঞ্জ। শিবগঞ্জ, হ্যাঁ। আচ্ছা, পরীক্ষায় আসবে এটা। বাংলাদেশের সর্বপশ্চিমের স্থানের নাম কি? মনাকষা। পেয়েছো? এই যে মনাকষা, হলুদ হলুদ 0 ডিগ্রি আছে না? বাংলাদেশের সর্বপশ্চিমের স্থানের নাম কি? মনাকষা। আচ্ছা, যাই হোক, চাঁপাইনবাবগঞ্জে একটা সোনা মসজিদ আছে। সোনা মসজিদ কোথায় অবস্থিত বলো তো? চাঁপাইনবাবগঞ্জ। আমি দেখে আসছিলাম, হ্যাঁ। সোনা মসজিদের রং আসলে সোনার মতো না, দেখতে কালো। আচ্ছা আচ্ছা, ওখানে কোন বীরশ্রেষ্ঠকে সমাহিত করা হয় বলো তো? বীরশ্রেষ্ঠ কাকে? চাঁপাইনবাবগঞ্জ কাকে সমাহিত করা হয় বলো? সিপাহী হামিদুর রহমান না রুহুল আমিন? এই দুইটার মধ্যে একটা বলো। মহিউদ্দিন জাহাঙ্গীর। চাঁপাইনবাবগঞ্জে একজনের কবর সমাহিত করা হয়েছে, এখানে কি লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ বানানে কি আছে বলো তো? চাঁপাইনবাবগঞ্জ বানানে কি আছে? গঞ্জ। তাহলে বাংলাদেশ পশ্চিমের উপজেলার নাম কি? গঞ্জ, শিবগঞ্জ। হ্যাঁ, ওটা কি পেয়েছ? যে মহিউদ্দিন জাহাঙ্গীর না? বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর, ঠিক আছে। আচ্ছা, তাহলে চাঁপাইনবাবগঞ্জে কাকে মসজিদে ওখানে কাকে সমাহিত করা হয়? কাকে? বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরকে। এটা পরীক্ষায় আসছিল। আচ্ছা, গতবার একটা প্রশ্ন আসছিল যে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীকে? ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা, বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। আচ্ছা, বলো তো বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? বাংলাদেশের ধূমপান মুক্ত দিবস কবে জানো? 31 মে। বিশ্ব মাদক বিরোধী দিবস কবে? 26 জুন। বিশ্ব নাট্য দিবস কবে? 27 মার্চ। বিশ্ব পানি দিবস এগুলো। আচ্ছা, যেগুলো বিশ্ব পরিবেশ দিবস কবে বলো তো? 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। আর বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস কি? 5 অক্টোবর। আর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। আর বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। এটা তোমার পারার কথা। বিশ্ব খাদ্য দিবস কবে জানো? বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। অজন রক্ষা দিবস 16 সেপ্টেম্বর। এগুলো সবকিছু দিবস থেকে একটা আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় 6 জুলাই। এগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস। আচ্ছা, যাই হোক, আমরা সেদিন যাচ্ছি না। এই দিবস থেকে পরীক্ষায় মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে। এগুলো বই আছে, সুন্দর করে MP3 বই দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, ওখানে সবকিছু পাবা। আচ্ছা, যাই হোক, তাহলে বাংলাদেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ গেল, তাই না? এখন পরীক্ষায় আর কি কি আসে জানো? আসাম শেষ করলাম। বাংলাদেশের নদী যেদিন শেষ করবো, বাংলাদেশের আন্তঃসীমান্ত মধ্যে কয়টি? 57টি। এগুলো আমি সবগুলো পড়াবো, হ্যাঁ, নদী ক্লাসে। আজকে আমরা জাস্ট শিখবো হচ্ছে উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণের স্থানগুলো শেষ করলাম, তাই না? আরেকবার বলি যে বাংলাদেশের সর্ব উত্তরের স্থান হচ্ছে জায়গিরজোত। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থানের নাম ছেড়াদ্বীপ। বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম আখাইনসং। আর বাংলাদেশের সর্বপশ্চিমের স্থানের নাম মনাকষা। মনে থাকবে? এগুলো কি এর আগে পড়ছিলা? আশা করি পড়বে লাইফে, হ্যাঁ। মানচিত্র খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা চলে আসি ঠাকুরগাঁও চলে আসি। আচ্ছা, তোমরা বলতে পারো বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা তো ঠাকুরগাঁও হতে পারে। দেখো মানচিত্র এভাবে দেখো, একটু বেড়ে গেছে কি? চাঁপাইনবাবগঞ্জ একটু বেড়ে গেছে, হ্যাঁ। সমান করে দেখো, চাঁপাইনবাবগঞ্জ বেশি গেছে, তাহলে চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, ঠাকুরগাঁও কোন নদীর তীরে অবস্থিত? বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলার নাম কি? বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলার নাম কি? নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। টেকনিক দিয়েছিলাম না? আচ্ছা, একটি টেকনিক দিয়েছিলাম না, মনে আছে? টেকনিকটা মনে নাই? আচ্ছা, সিরাজ বলছিলাম, সিরাজ দিয়ে টেকনিকটা। আচ্ছা, তাহলে বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কি? বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম হচ্ছে কচুবাড়ি। ওটা আমি দেখিনি, আমরা দেখতে যাবো একদিন সবাই মিলে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তাহলে ঠাকুরগাঁও কোন নদীর তীরে অবস্থিত? টাঙ্গন নদীর তীরে অবস্থিত। ঠাকুরগাঁও কোন নদীর তীরে অবস্থিত? টাঙ্গন। এখন দিনাজপুর দেখো, দিনাজপুরের প্রাচীন নাম কি বলতো? দিনাজপুরের প্রাচীন নাম কি? গোন্ডওয়ানা ল্যান্ড। পরীক্ষায় খুব আসে, প্লিজ। দিনাজপুরের প্রাচীন নাম কি? গোন্ডওয়ানা ল্যান্ড। পরীক্ষায় আসে। রাজশাহীর প্রাচীন নাম কি? রামপুর বোয়ালিয়া। রাজশাহীর প্রাচীন নাম কি? রামপুর বোয়ালিয়া। আর দিনাজপুরের প্রাচীন নাম কি? গোন্ডওয়ানা ল্যান্ড। আচ্ছা, রামসাগর আর রাজবাড়ী কোথায় অবস্থিত? দিনাজপুর। দিনাজপুরে কয়টি স্থলবন্দর রয়েছে? দুইটি, হিলি ও বিরল। আচ্ছা, যখন রাজশাহী যাবে ট্রেনে তখন দেখতে পাবা সবকিছু। আচ্ছা, এরপর চলে আসে নীলফামারী। আচ্ছা, বাংলাদেশের কোন, প্লিজ, বাংলাদেশের কোন জেলা যদি রং দিয়ে শুরু হয়, রং, তাহলে এটা কোন নদীর তীরে অবস্থিত জানো? তিস্তা। রং দিয়ে কোন নাম যদি শুরু হয়, রং দিয়ে বাংলাদেশের কোন জেলা যদি রং দিয়ে হয়, তাহলে কি? তিস্তা নদী। রং সমান কি? তিস্তা। তিস্তা। এখন রং সমান কি? তিস্তা। যদি বলি রং, রংপুর, তিস্তা। ল থেকে লাল, লালমনিরহাট, তিস্তা। নীল থেকে নীল, নীলফামারী, তিস্তা। এগুলো কোন নদীতে অবস্থিত? তিস্তা নদীতে অবস্থিত। মনে থাকবে? আচ্ছা, রং দিয়ে শুরু হলে কোন জেলার নাম, সেটা হচ্ছে কি? মনে রাখার টেকনিক। হ্যাঁ, যেমন, আচ্ছা, এখন চলে আসি নীলফামারী। নীলফামারী জেলায় কয়টি ছিটমহল অবস্থিত জানো? নীলফামারী জেলায় কয়টি ছিটমহল অবস্থিত? সবকিছু পড়বো, 4টি। আচ্ছা, বাংলাদেশ ছিটমহল, এগুলো ছিটমহল থেকে পরীক্ষায় একসময় আসতো, এখন আর আসে না। ছিটমহল বিনিময় কার্যকর হয়ে গেছে, এতে বাংলাদেশের অনেক লাভ হয়েছে। ভারতের তুলনায় বাংলাদেশ অনেক কিছু অঞ্চল পেয়েছে। ছিটমহল, ছিটমহল কি জানো? ছিটমহল হচ্ছে একটা অংশ, একটি দেশের একটা ভূখণ্ড অন্য দেশে যদি থাকে, হ্যাঁ, অবস্থিত থাকে, সেটা হচ্ছে ছিটমহল। যেন ভারতের কিছু অংশ বাংলাদেশে পড়েছে, বাংলাদেশের কিছু অংশ ভারতে পড়েছে, এইগুলো বিনিময় হয়েছে। মোদী সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে বিনিময় হয়েছে। বিনিময়ে বাংলাদেশ পাইছে কয়টা ছিটমহল? বাংলাদেশ কয়টা ছিটমহল পেয়েছে? 111টি। 111টি। আর ভারত পেয়েছে 59টি না 51টি? 51টি। হ্যাঁ, এতে আমাদের কি বাংলাদেশের অনেক লাভ হয়েছে। ছিটমহল আমরা ফিরে পেয়েছি। আচ্ছা, যাই হোক, আমরা ছিটমহলে যাচ্ছি না। আচ্ছা, বললাম তো ছিটমহল বাংলাদেশের কোন জায়গা, মনে করো ঠাকুরগাঁও কলেজ পাড়া বা ছিটমহল বলতে একটা এলাকা, অঞ্চল। এই অঞ্চলগুলো ভারতের যে অঞ্চলগুলো বাংলাদেশে পড়ছে, আর বাংলাদেশের কিছু অঞ্চল ভারতে পড়ছে, যে অঞ্চল জায়গা, সেটা হচ্ছে ছিটমহল। আচ্ছা, ছিটমহল কিভাবে কেন হয়েছে জানো? ছিটমহলের একটা গল্প আছে। মনে করো, এই শোনো, এদিকে ভারত, এদিকে বাংলাদেশ, এদিকে ভারত ইন্ডিয়া, বাংলাদেশ ভারত ইন্ডিয়া। যখন বাংলাদেশের জমিদার আর ভারতের জমিদারদের মধ্যে দাবা খেলা হতো, তখন তারা কিন্তু বিট চ্যালেঞ্জ করতো, মানে বাজি ধরতো। হ্যাঁ, তুই যদি মানে জিততে পারিস তাহলে আমি তোকে এই অঞ্চলটা দিয়ে দেবো। তখন হার জিতার মধ্যে যখন এ জিতে গেল, তখন এই অঞ্চলটা দিয়ে দিল বাংলাদেশকে, আরেকটা অঞ্চল বাংলাদেশকে দিয়ে এ হেরে গেল, দিয়ে দিল। আর যখন এ বাংলাদেশ হারবে তখন এ পাবে একটা অঞ্চল। এভাবে তখন বাংলাদেশ বেশি জিতেছিল, এই জন্য বাংলাদেশ বেশি পেয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি গল্প করছিলাম। হ্যাঁ, চলে আসি। আচ্ছা, নদী কিন্তু এই যে নদীর ইয়ে আছে না, পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা, এগুলো আমি নদীর ক্লাসে নেবো। হ্যাঁ, মানচিত্র ক্লাসটা আজকে, মানে এগুলো আছে না। এরপরে আমরা আসি লালমনিরহাট। নীলফামারী গেল, লালমনিরহাট কোন নদীর তীরে অবস্থিত? এই যে তিস্তা নদী পড়েছে না, শিলিগুড়ি ভারত তিস্তা নদী হয়ে কোথায় মিলিত হয়েছে, এই যে সবকিছু লালমনিরহাট। আচ্ছা, হাতিবান্ধা, এগুলো কোথায় অবস্থিত? লালমনিরহাট। 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত বলো তো? 3 বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত। কোথায়? লালমনিরহাটে। আঙ্গরপাতা দহগ্রাম ছিটমহলটি কোথায় অবস্থিত? এই যে দেখেছো, আঙ্গরপাতা দহগ্রাম ছিটমহলটি কোথায় অবস্থিত? লালমনিরহাট। এইরকম মনোযোগ নাই তোমার। আঙ্গরপাতা দহগ্রাম ছিটমহলটি কোথায় অবস্থিত? লালমনিরহাটে, তিস্তা নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, আর যদি কুড়িগ্রাম। আচ্ছা, কুড়িগ্রাম, ধরো মনে করো একটা দোকানে গেলা, একটা মানুষকে তুমি দোকানদার, তুমি একটা মানুষকে 20 গ্রাম লবণ দিলা, যে 20 গ্রাম ধর, 20 গ্রাম লবণ ধর। তাহলে 20 গ্রাম কোন নদীর তীরে অবস্থিত? ধরলা। 20 গ্রাম ধর, 20 গ্রাম কোন নদীর তীরে অবস্থিত? 20 গ্রাম ধর, মানে 20 গ্রাম একটা ওজন, 20 গ্রাম ধর সমান 20 গ্রাম কোন নদীর তীরে অবস্থিত? ধরলা। মনে থাকবে?
কুড়িগ্রাম ধর, কুড়িগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? বাংলাদেশে সবচেয়ে বেশি দারিদ্র বাস করে কোন জেলায়? কুড়িগ্রাম। আমাদের উত্তরাঞ্চল খুব একটা দারিদ্র প্রবণ অঞ্চল। আচ্ছা, এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যাই হোক সেদিক যাচ্ছি না। এখন দেখো লালমনিরহাট গেলাম, কুড়িগ্রাম। আচ্ছা, বাংলাদেশের প্রথম সব্যসাচী লেখকের নাম কি? আমি বলেছিলাম প্রথম ক্লাসে, বাংলাদেশের প্রথম সব্যসাচী লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের প্রথম সব্যসাচী লেখকের নাম হচ্ছে কি? প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে যদি বলা হয় সব্যসাচী লেখক, সার্থক সব্যসাচী লেখক বলা হয় বুদ্ধদেব বসু ও মান্নান, আব্দুল মান্নান সৈয়দকে। তারপরে সমসাময়িক কালে এখনকার যুগে যদি বলা হয় সার্থক কবিকে সৈয়দ শামসুল হক। সব্যসাচী লেখকে সৈয়দ শামসুল হক। মনে থাকবে, সব্যসাচী মানে কি? যার দুহাত এক কথায় প্রকাশ, সব্যসাচী যার দুহাত সমান ভাবে চলে তাকে বলা হয় সব্যসাচী। তাহলে কি মনে থাকবে বাংলাদেশের বাংলাদেশ না, প্রথম সব্যসাচী লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বলেছিলাম প্রথম ক্লাসে, তারপরে ভুল করলাম, খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়। আচ্ছা, যাই হোক, তাহলে কি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জেলা কোনটি? কুড়িগ্রাম। কুড়িগ্রামে ছিটমহল কয়টি? 12টি। হ্যাঁ, এরপরে এগুলো তিস্তা ব্রহ্মপুত্র যমুনা নদীর প্রাচীন নাম কি? জনাই। আছে না? আমি টেকনিকে দিয়ে জ সমান যমুনা, জ সমান জনাই। তিস্তা নদীর প্রাচীন নাম, যমুনা নদীর প্রাচীন নাম কি? জনাই। এরপরে চলে আসে রংপুর বিভাগে। রংপুর বিভাগ দেখো, ভিন্ন জগৎ কোথায় অবস্থিত? এগুলো পড়েছো। উৎপাদনে, পাট উৎপাদনে শীর্ষ জেলা কি জানো? রংপুর। শোনো, এটা পরীক্ষায় মানচিত্র একটা করছে, বাংলাদেশের পাট উৎপাদনের শীর্ষ জেলা সবচেয়ে ফরিদপুর। ফরিদপুরে সবচেয়ে কি বেশি পাট উৎপন্ন হয়। আর যদি বলে তামাক উৎপাদনের শীর্ষ জেলা, তাহলে রংপুর। আচ্ছা, রংপুর কোন নদীতে অবস্থিত? তিস্তা। আচ্ছা, বাংলাদেশে একটা গান প্রচলিত, চটকা গান, চটকা ও ভাওয়াইয়া। চটকা ও ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর। আর যদি বলি ভাটিয়ালি, তখন ময়মনসিংহ। চটকা ও ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর। রংপুর দেখেছ? তারপর দেখো গাইবান্ধা, চলো গাইবান্ধা। আপনি যদি মনে করেন একটা বিভাগ আগে বুঝাই নিতেন তাহলে বুঝতে খুব একটা ভালো হতো। আমি তো ওভাবেই যাচ্ছি, ঠিক আছে, সিরিয়ালি যাচ্ছি, অ্যাকর্ডিং টু যাচ্ছি। হ্যাঁ, আমি সিরিয়ালি যাচ্ছি। হ্যাঁ, এখন যদি আমি শোনো, আমি পুরো মানচিত্র তোমাদের কিন্তু একটা বেসিক মানচিত্রের যে বেসিক আইডিয়া ওটা দিয়ে দিলাম। এখন যদি তোমরা নিজে নিজে পড়ো বুঝতে পারবা। হ্যাঁ, তারপর আমি দেখাই দিচ্ছি, বেসিক আইডিয়া কিন্তু হয়ে গেছে। কেমন? মানচিত্রের একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়ে ফেলেছি। পূর্ব পূর্ব উত্তর দক্ষিণ এগুলো চিনতে পারলে তোমরা মানচিত্র নিজে নিজেই বুঝতে পারবা। এখন দেখো রংপুর আছে না, গাইবান্ধা আছে। গাইবান্ধার তেমন কোনো কিছু নাই। তারপর চলে আসে জয়পুরহাট। হ্যাঁ, আখতারুজ্জামান ইলিয়াস। আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াসের দুইটা গ্রন্থ আছে, কি কি বলতো? রেইনকোট, খবনামা, চিলেকোঠার সপাই। এগুলো কি আখতারুজ্জামানের পড়নি? রেইনকোট আছে না? রেইনকোট গল্পটা কি? আখতারুজ্জামান খবনামা একটা বিখ্যাত কি? এটা পারতেছো না, পারার কথা তোমাদের। খবনামা ও চিলেকোঠার সপাই। চিলেকোঠার সপাই ওটার পটভূমি কত সাল বলো তো? আচ্ছা, তোমরা ভালো করে বাংলা প্রথম বইটাও পড়োনি, যাই হোক সেদিক যাচ্ছি না। এখন দেখো এই জয়পুরহাট, জয়পুরহাট 5 বিবি, এগুলো বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত? না, বাংলাদেশের জয়পুরহাটে। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত? চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ চট্টগ্রামে অবস্থিত। তার প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত? জয়পুরহাটে। পেছন থেকে খুব কথা বলতেছো, প্লিজ। এই শুনো, তাহলে কি বোঝা গেল মানচিত্রের বেসিক আইডিয়া? আমি কিন্তু খুব ভালোভাবে নিয়েছি মানচিত্রের বেসিক আইডিয়াটা। আচ্ছা, তাহলে আমরা চলে আসি এখন নওগাঁ। নওগাঁ কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত বলো তো? কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁ। রাজা ধর্মপাল, বৌদ্ধ সভ্যতার নিদর্শন শ্রেষ্ঠ ধর্মপাল। ধর্মপাল কোন দিন পান খায় বলো তো? এই আমি বলছিলাম না, ধর্মপাল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, গোপালের পুত্র ধর্মপাল। ধর্মপাল কোন দিন পান খায়? সোমবার। কি খায়? সোমবার পান খায়। এটা কি বলতো? ধর্মপাল সোমপাল, সোমপুর বিহার, পা থেকে পাহাড়পুর। সোমপুর বিহারের অপর নাম কি? পাহাড়পুর। পাহাড়পুর সোমপুর কোথায়? নওগাঁ। কোন জেলা অবস্থিত? নওগাঁ জেলা অবস্থিত। মনে থাকবে, খুব সহজ, খুব সহজ। বলো সত্যপুরের ভিটা কোথায়? গান্ধেশ্বরীর মধ্যেই সত্যপুরের ভিটা কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। নওগাঁ। আচ্ছা, তারপরে চলে আসা হচ্ছে রাজশাহী।
মুক্তিযুদ্ধ সময় রাজশাহী কত নং সেক্টরে ছিল? হ্যাঁ, আচ্ছা যদি বলি বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি? বরেন্দ্র জাদুঘর। তোমাদের একটা জাদুঘরে কেন যাবো, একটা প্রবন্ধ আছে না, ওখানে সুন্দর করে পৃথিবীর বিভিন্ন জাদুঘর সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ভালো করে পড়ে। বাংলাদেশের প্রথম বরেন্দ্র জাদুঘর কোথায়? রাজশাহীতে অবস্থিত 1910 সালে। আর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী H.M. কামরুজ্জামান সারদা পুলিশ একাডেমি কোথায় অবস্থিত বলো তো? রাজশাহী। শাহ মুকদ্দমের মাজার কোথায়? রাজশাহীতে অবস্থিত। হ্যাঁ, আরো কিছু আছে, থাক, ওগুলো লাগবে না। তারপর চলে আসি বগুড়া। আচ্ছা, পৃথিবীর প্রবেশদ্বার বলা হয় কাকে বলো তো? পৃথিবীর প্রবেশদ্বার। না বুঝে না শুনে যে উত্তর দেয় সে হচ্ছে আন্দাজে জেল। আমি বলেছি পৃথিবীর প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে। পৃথিবীর প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে। আর যদি বলি ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ওই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আর যদি বলি বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম জেলাকে। হ্যাঁ, আর যদি বলি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? বগুড়াকে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? বগুড়াকে। নট পঞ্চগড়, বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার। সবকিছু গাড়ি কিন্তু বগুড়ায় আগে ঢুকে। হ্যাঁ, এই জন্য প্রবেশদ্বার। আর বাংলা যত সব আন্তর্জাতিক পণ্য আমদানি রপ্তানি সব চট্টগ্রাম পোর্টের মাধ্যমে হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে বগুড়া। মহেস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া। মহেস্থানগড় কোন নদীতে অবস্থিত? করতোয়া। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? বগুড়ায়। গোবিন্দ ভিটা কোথায় অবস্থিত? বগুড়া। বেহুলার বাসরঘর কোথায়? শিলাদেবীর ঘাট, এগুলো কোথায়? বগুড়ায় অবস্থিত। মনে থাকবে। বাসুবিহার কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত, এটা মনে রাখবে। এরপরে চলে আসি আমরা নাটোর। নাটোর উত্তরা গণভবন। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। খুব করে নাটোরের কোথায় অবস্থিত? বাগাতিপাড়া, বড়াই গ্রাম। হ্যাঁ, বাগাতিপাড়ায়। আচ্ছা, দয়ার আমরা করেছিল। নাটোর। নাটোর বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়? না বুঝে না শুনে সে উত্তর দেয়, সে হচ্ছে আন্দাজে বুঝছে। আমি আবার বলছি, বাংলাদেশ সবচেয়ে বৃষ্টিপাত অঞ্চল হচ্ছে সিলেটের কি? লালখান। সিলেটের লালখান। আর বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম কি? নাটোর। নাটোরের লালপুর। হ্যাঁ, তোমরা না বুঝে উত্তর দিয়েছো, যাই হোক সমস্যা নাই। আচ্ছা, নাটোর। নাটোর উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। তারপর চলে কুষ্টিয়া। বললাম না ঢাকার কমিয়ে ময়না বরিশালের ফরিদকে পড়িয়েছে, একটা ট্রেকিং দিয়েছিলাম না? তাহলে কুষ্টিয়া বঙ্গদেশের অন্তর্ভুক্ত না পুণ্ডের অন্তর্ভুক্ত না কিসের অন্তর্ভুক্ত বলো তো? রকন রকন বলো। কুষ্টিয়া কোন জনপদের অন্তর্ভুক্ত? পুণ্ড, বঙ্গ না কোন জনপদের বলো? রাত না হরিকেল? কিভাবে? এই যে ছন্দটা, ঢাকার মেয়ে বয়না বরিশালের ফরিদকে পড়িয়েছে, ওটা ছন্দটা বঙ্গ সমান সমান। আর বিডিআর স্কয়ার সমান সমান কি? 15। বিডিআর স্কয়ার 15। এগুলো ভালো করে মনে রাখতে হবে তো। এখন তোমরা যারা এগুলো মনে রাখবে না, আমি মনে করব, তারপর আর কোনো ইচ্ছা নাই, আমি মনে করব ব্যক্তিগতভাবে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর চলে আসি আমরা পাবনা। পাবনা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনার কোন কোথায়? পাবনার রূপপুর। মনে থাকবে। ইক্ষু ও ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী। বাংলাদেশের প্রথম মানসিক হাসপাতাল কোথায় অবস্থিত? পাবনা। হার্ডিন ব্রিজের 1.8 হার্ডিন ব্রিজ কোথায় অবস্থিত? পাবনায়। আচ্ছা, এরপরে চলে আসি মেহেরপুর। মেহেরপুর বাংলাদেশের আচ্ছা একটা আমি বলিনি, বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি। এটা কিন্তু আমি বলিনি। বাংলাদেশের সবচেয়ে আয়তনের ছোট জেলার নাম কি? মেহেরপুর। মেহেরপুর নারায়ণগঞ্জ হবে না, মেহেরপুর। শোনো, অনেকে মনে করে নারায়ণগঞ্জ, কিন্তু নারায়ণগঞ্জ না, সঠিক তথ্য হচ্ছে মেহেরপুর। আচ্ছা, মেহেরপুরে কি হয়েছিল বলতো? মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে হচ্ছে 17 এপ্রিল 1971। আর মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971। তাহলে 10 এপ্রিল গঠিত হয়, আর 17 এপ্রিল কি শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার। আর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? মেহেরপুর। এই জন্য মেহেরপুর থেকে মুজিবনগর মেহেরপুর থেকে কি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সুতরাং মেহেরপুর থেকে প্রশ্ন আসবে। এরপরে হলো চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোথায় অবস্থিত? কেরুয়ানকং, চুয়াডাঙ্গা। মনে থাকবে, চুয়াডাঙ্গা। এরপর হচ্ছে ঝিনাইদহ। আচ্ছা, বিশিষ্ট সিপাহী হামিদুর রহমানের দেশের বাড়ি কোথায়? ঝিনাইদহ। আচ্ছা, ঝিনাইদহ সম্পর্কে তেমন তথ্য নাই। চলে আসি রাজবাড়ী। আচ্ছা, রাজবাড়ী সম্পর্কে একটা তথ্য আছে। রাজবাড়ী হচ্ছে তথ্যটা হচ্ছে পদ্মা মেঘনা মিলিত হয়েছে। এই প্লিজ,
পদ্মা মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। নদী যেদিন ক্লাস নেব সেদিন বুঝাবো। পদ্মা মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে, আর পদ্মা যমুনা মিলিত হয়েছে রাজবাড়ির গোয়ালন্দে। এগুলো পড়াবো। তারপর চলে আসি ঝিনাইদহ শেষ মাগুরা। মাগুরা বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা আছে ওখানে। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কি? বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলার নাম হচ্ছে মাগুরা। আচ্ছা, এরপরে আর কি আছে? মাগুরায় কি আছে? আর সাকিব আল হাসান, এটা বলা লাগবে না, তোমরা জানোই। আচ্ছা, যশোর বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম হচ্ছে যশোর। 1971 সালে 6 ডিসেম্বর স্বাধীন হয়। বাংলাদেশের শত্রুমুক্ত প্রথম জেলা যশোর। আর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলার নাম কি? যশোর। আর বাংলাদেশের প্রথম সাইবার সিটির নাম কি? সিলেট। বাংলাদেশের প্রথম সাইবার সমাধান সিলেট। আর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। আচ্ছা, যশোরে আর কি তথ্য আছে বলো? আচ্ছা, কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, সেই একটা কবিতা আছে না, কপোতাক্ষ নদ সতত হে নদ তুমি মোর মনে, সতত তোমার কথা ভাবি এর বিরলে। আচ্ছা, এটা কবিতা আছে। যাই হোক, সেদিক যাচ্ছি না আমি। চলে আসি, যশোর গেল না, মাইকেল মধুসূদন দত্ত, প্রমথ চৌধুরী। প্রমথ না, প্রমথ চৌধুরীর দেশের বাড়ি হোক কোথায়? আচ্ছা, এবার চলে সাতক্ষীরা। সাতক্ষীরার প্রাচীন নাম কি? সাতঘটিয়া। সাতক্ষীরার প্রাচীন নাম কি? সাতঘটিয়া। ঘাটিয়া, বিভিন্ন বইয়ে ঘটিয়া দেওয়া আছে, সাতঘাটিয়া। আচ্ছা, সাতক্ষীরা। আচ্ছা, পরীক্ষায় আমি আরেকটা প্রশ্ন বলিনি তোমাদের। সাতক্ষীরার শ্যামনগর নাম শুনেছো? বাংলাদেশের সর্বপশ্চিম, এদিক সর্বপশ্চিম না, বাংলাদেশের সর্বপশ্চিম দক্ষিণের, এটা দক্ষিণ না? বাংলাদেশের সর্বপশ্চিম দক্ষিণের উপজেলা হচ্ছে কি? শ্যামনগর। বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা, দক্ষিণ পশ্চিমের উপজেলা হচ্ছে শ্যামনগর। পাইছো কি সাতক্ষীরা? দেখো তো, পেয়েছ? বাংলাদেশ দেশের সর্ববৃহৎ ও দক্ষিণের উপজেলা কি? শ্যামনগর। হ্যাঁ, আচ্ছা, সাতক্ষীরা বললাম তাই না? এরপর চলে আসছে খুলনা। সাকু মাঝি খুব পটু আছে না? বাংলাদেশের 5টি জেলা কাকে করেছে? সুন্দরবনকে কি স্পর্শ করেছে? বাংলাদেশের 5টি জেলা। আচ্ছা, চলে আসি খুলনা। খুলনার প্রাচীন নাম কি? জাহানাবাদ। খুলনার প্রাচীন নাম কি? জাহানাবাদ। রূপসা ভৈরব সংযোগ, নামকরণ রূপলাল। আচ্ছা, তারপরে খুলনা নিউজ প্রিন্ট কোথায়? কাঁচামাল গেওয়া। খুলনা নিউজ প্রিন্টের কাঁচামাল কি? গেওয়া কাঠ, হাটবোর্ড মিল, খালিশপুর, এগুলো। আচ্ছা, সুন্দরবন। চলে আসি সুন্দরবন। পরীক্ষায় আসে বাংলাদেশের সবচেয়ে বড় বন কি? আর সুন্দরবন। আচ্ছা, সুন্দরবনের আরেকটা নাম আছে। সুন্দরবনের আরেকটা নাম আছে, এটা কি জানো? সুন্দরবনের আরেক নাম হচ্ছে বাদাবন। সুন্দরবনের আরেক নাম হচ্ছে কি? বাদাবন। সুন্দরবনের আরেক নাম হচ্ছে কি? বাদাবন। মনে থাকবে। সুন্দরবন কি গাছের জন্য বিখ্যাত? সুন্দরী। আচ্ছা, সুন্দরবন যেহেতু আসলাম, পরীক্ষায় আসে সুন্দরবনের পূর্বে, প্লিজ দেখো, লেখার দরকার নাই। সুন্দরবনের পূর্বে কোন নদী? পূর্বে সমান সমান ব আছে না? সুন্দরবনের পূর্বে সমান সমান বলেশ্বর নদী। মনে থাকবে। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? বলেশ্বর। আর পশ্চিমে বানানটা কি আছে? পশ্চিম ম আছে না? ম সমান সমান কি জানো? রায়মঙ্গল। বাংলাদেশের সুন্দরবনের পূর্বে অবস্থিত নদীর নাম বলেশ্বর, আর পশ্চিমে অবস্থিত নদীর নাম কি? রায়মঙ্গল। মনে থাকবে। পরীক্ষায় আসে, আচ্ছা, পরীক্ষা আসে টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? টাইগার পয়েন্ট বাঘবাসকরে কোথায়? সুন্দরবনে না ঠাকুরগাঁয়? বাঘবাসকর সুন্দরবনে। টাইগার পয়েন্ট। পরীক্ষা আসে পাখির চর কোথায় অবস্থিত? সুন্দরবনে। সবকিছু তো সুন্দরবনে অবস্থিত হবে। আচ্ছা, তাহলে সুন্দরবনের পূর্বে বলেশ্বর, পশ্চিমে কি? রায়মঙ্গল নদী অবস্থিত। মনে থাকবে। সুন্দরবনকে আরেক নাম ডাকা হয় উপকূলীয় বন। হ্যাঁ, সুন্দরবন আরেক নাম কি? উপকূলীয় বন, বাদাবন সহ। হ্যাঁ, এটা আসছিল গতবারের পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে, বাদাবন। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছিল বাদাবন। আচ্ছা, যাই হোক, তাহলে সুন্দরবন। আমরা সুন্দরবনে আর কি কি আছে? বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশ, ভারত। বাংলাদেশে কত ভাগ অবস্থিত জানো? বাংলাদেশে 62%। আর বাকি থাকলো, বাকি কয় পার্সেন্ট? 30 কেন? 38% ভারত। তার মানে সবচেয়ে সুন্দরবনে বেশি ভাগ এলাকা বাংলাদেশে পড়েছে। আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশ টাইডাল বন, জোয়ারভাটা টাইডাল বন, এটা নিজে পড়ে নিবা। আর 60% আছে হাসনাত উপকূলীয় জেলা, 19টি সবুজ বেষ্টনী, 10টি জেলায় প্রয়োজনীয় আছে, 7টি জেলায় সাকু। এখানে একটা টেকনিক আছে, পড়ে নেবা। হ্যাঁ, ভারতকে বিভক্তকারী একটি মাত্র নদী আছে। হ্যাঁ, বাংলাদেশ ভারতকে বিভক্তকারী একমাত্র নদীর নাম কি? হাড়িয়া ভাঙ্গা। এখানে আছে না?
নিউ হারিয়াভাঙ্গার উপর নাম কি নিউমার বা পূর্বসা দ্বীপ আছে, হ্যাঁ। আর ভারতের সাথে বিরোধ, বাংলাদেশের এখনো বিরোধ আছে এই দ্বীপটার সাথে, হ্যাঁ। এটা কি আসবে না পরীক্ষায়? পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপর চলে আসে বাগেরহাট। বাগেরহাটের প্রাচীন নাম কি? খলিফাতাবাদ। খানজাহান আলী কোথায়? ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাট। মধ্যযুগের মসজিদ, মনে রাখবা। সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোথায়? বাগেরহাট। আচ্ছা, বাংলাদেশ আমরা তো এমনিতে আইডিয়া করতে পারি না, বাংলাদেশ সবচেয়ে বনাঞ্চল বেশি কোথায় আছে? খুলনা, অবশ্য চট্টগ্রাম, সরি সুন্দরবনের আশপাশের জেলাগুলোতে, আর চট্টগ্রামেও আছে, এদিকেও আছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বাগেরহাটের প্রাচীন নাম কি? খলিফাতাবাদ। খানজাহান আলী মাজার কোথায়? ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাটে। ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি? সবচেয়ে বেশি বনভূমি কোথায় বলো তো? রামপাল লেখা আছে, সবচেয়ে বেশি ভূমি রামপাল। রামপাল নিয়ে একটা আছে না, রামপাল নিয়ে একটা পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে, এখনো হচ্ছে। এটা নিয়ে তো কত তোলপাড় হচ্ছে, তাই না? আচ্ছা, এবার চলে আসি আমি গোপালগঞ্জ। দেশের প্রথম আর্সেনিক প্লান্ট নির্মাণ করা হয় কোথায়? গোপালগঞ্জে। গত বছর আমার স্টুডেন্টরা পরীক্ষা দিতে গেছে গোপালগঞ্জে, ওখানে নাকি পানির খুব সমস্যা। পুকুরের পানিতে গোসল করতে হয়, পুকুরের পানি খাইতে হয়, ভালো পানি পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, গোপালগঞ্জ। আর একটা মনে রাখবা, বাংলাদেশের সবচেয়ে প্রথম আর্সেনিক মুক্ত জেলার নাম হচ্ছে কি? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের প্রথম আর্সেনিক মুক্ত জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মনে থাকবে। আচ্ছা, এরপর চলে আসি গোপালগঞ্জ। ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বলো তো? ফরিদপুর। ফরিদপুর বানানে ফ আছে না, রব বানানে ফ আছে, তা মুন্সি আব্দুর রব কোথায়, কোথায় তার বাড়ি? ওনার বাড়ি কোথায়? ফরিদপুর। আচ্ছা, ফরিদপুর সম্পর্কে এই তথ্য। রাজবাড়ি তো গেলাম। মানিকগঞ্জ ভাষা সৈনিক, প্রথম ভাষা সৈনিক কে বলো তো? রফিক উদ্দিন, তার বাসা কোথায়? মানিকগঞ্জ। এখন চলে আসি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ অর্থমন্ত্রী মনসুর আলী, বেশি তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। শাহবাজপুর দরকার নাই। টাঙ্গাইল চলে যমুনা সেতুর ওপর নাকি বঙ্গবন্ধু সেতু কোথায় অবস্থিত বলো তো? কত? 4.8 কিলোমিটার, 18.5 স্পেন। এত প্রথম কি বিশ্ব ব্যাংক, এগুলো অত দরকার নাই, এগুলো পরীক্ষা খুব কম আসে। আচ্ছা, যেটা চলে আসে এরপর আমরা শেরপুরে। আচ্ছা, শেরপুরে গজনী অবকাশ কেন্দ্র দেখো, পুরো শেরপুর আছে না? গজনী অবকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? শেরপুরে। তারপর ময়মনসিংহ চলে আসি। টাঙ্গাইল তো গেলাম। ময়মনসিংহ কি আছে বলো তো? বিনা থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পাকৃবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে না? কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে, হ্যাঁ। তবে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় 4টি বাণিজ্যিক ভাবে কুমির চাষ করে ভালুকায়। কোথায়? কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোথায় বলো তো? ময়মনসিংহ। আর এখানে তোমরা পরীক্ষা দিতে পারবে। নেত্রকোনা উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায়? নেত্রকোনায়। আর উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট কোথায়? বান্দরবান। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে চলে কিশোরগঞ্জ। উপরাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলামের বাসা কোথায়? শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে পরীক্ষা আসবে কিন্তু, হ্যাঁ, পরীক্ষা মাঝে মাঝেই আসে। বিখ্যাত চিত্রকর আছে, এগুলো সবগুলো সাধারণ জ্ঞান পড়াবো, হ্যাঁ। এরপরে আর বেশি কিছু যাচ্ছি না। তারপর চলে আসি সব তো এখন আজকে তো অর্ধেক ক্লাস, হ্যাঁ। এরপরে চলে আসি সিলেটে। চলে আসি বাংলাদেশের সিলেটের উপরে কি অবস্থিত বলো তো? মেঘালয় অবস্থিত, হ্যাঁ, মনে রাখবা। মৌলভীবাজার। বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলা? হ্যাঁ। কুলাউড়া পাহাড় কোথায়? বাংলাদেশের একমাত্র কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া যায়? পরীক্ষা আসে, বাংলাদেশের কোন পাহাড়ে একমাত্র ইউরেনিয়াম পাওয়া যায়? কুলাউড়া পাহাড়ে, হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, তারপরে আসি, এগুলো খুব সহজ। এবার চলে আসি চট্টগ্রামের দিকে। চলে আসি হবিগঞ্জ। এগুলো দরকার না, একবার করে পড়ে নিবা, হ্যাঁ। এত কিছু তো তথ্য দেওয়া সম্ভব না, তোমরা পড়ে নিবা। তারপরে আসি চট্টগ্রাম। আচ্ছা, বাংলাদেশের চট্টগ্রামের দুঃখ কোনটি? যেমন বলি, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি বানানে ক আছে না? তাহলে বাংলাদেশের কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে? কুমিল্লা। মনে থাকবে, বাংলাদেশের কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে? কুমিল্লা। কুমিল্লার দুঃখ কোন নদী বলতো? কুমিল্লার দুঃখ গোমতী। থ্যাংক ইউ। আর যদি বলি চট্টগ্রামের দুঃখ
কোনটা বলো তো? চট্টগ্রাম সমান চ আছে, চাকতাই খাল, চট্টগ্রামে তো চাকতাই খাল। আর যে বাংলাদেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোথায়? হালদা নদী। হ্যাঁ, বাংলাদেশে একটি মাত্র নদী, যে নদী কি বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশে শেষ হয়েছে, সেটা হচ্ছে একমাত্র হালদা নদী। নদী যেদিন ক্লাস নেব, মানচিত্র আরেকটা ক্লাস নদী দিয়ে শেষ করব। হ্যাঁ, আচ্ছা, মানচিত্র আরেকটা ক্লাস নেব, নদী দিয়ে শেষ করব। এবার চট্টগ্রামে চলে আসি। চট্টগ্রাম আয়তনে সবচেয়ে বড় জেলা রাঙামাটি, পড়েছো না? প্রথম রাঙামাটি দেখো, প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বলো তো? আত্মায়। আয়তনে বড় জেলা রাজমোহন বিহার, ঝুলন্ত সেতু। প্রথম ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাঙামাটি। প্রথম কর্ণফুলী পেপার মিল কি? চন্দ্রকোনা। কাঁচামাল কি? কর্ণফুলী পেপার মিলের কাঁচামাল কি? বাঁশ। বাঁশ দিয়ে কি কাগজ উৎপন্ন হয় জানো? একটা প্রিপোজিশন আছে না, মেড অফ মানে কি? গঠিত। মেড ফ্রম মানে কি? গঠিত। মেড অফ, বুঝনি? এটা কি অনেকে বলতেছে গ্রুপ অফ সমস্যা। হ্যাঁ, মেড অফ, মেড ফ্রম আছে না? এটা যেদিন গ্রুপ ভাগ পড়াবো সেদিন পড়াবো। মেড অফ, মেড ফ্রম কি? মেড অফ মানে কি? গঠিত। ধরো যদি আমি বলি টেবিল ইজ মেড ড্যাশ উড, টেবিল কাঠ দিয়ে তৈরি না, তখন অফ কোনো কিছু তৈরি করে যদি বোঝা যায়, এটা কাঠ দিয়ে যদি বোঝা যায় তাহলে অফ। আর যদি কোনো কিছু তৈরি করে, যেটা দিয়ে তৈরি করব, যে উপাদানগুলো দিয়ে তৈরি করব, যদি না বোঝা যায় সেটা হচ্ছে ফ্রম। যদি বলি পেপার ইজ মেড ড্যাশ উড, পেপার কি বাঁশ থেকে তৈরি? বোঝা যাচ্ছে? বোঝা না গেলে ফ্রম, আর যদি স্পষ্ট বোঝা যায় তাহলে অফ। ক্লিয়ার না? পেপার ইজ মেড ফ্রম উড। পেপার কি? পেপার যে বাঁশ দিয়ে তৈরি হয়, বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় তাহলে অফ, আর যদি বোঝা না যায় ফ্রম। আচ্ছা, সেটা ইংরেজি ক্লাসে। আচ্ছা, যাই হোক, এরপরে চলে আসি আমরা সর্বপূর্বের জেলা উপজেলা। চট্টগ্রাম কোথায় আছে? চট্টগ্রাম। চট্টগ্রামের দুকি চাকতাই খাল, তাই না? এই যে হালদা, কর্ণফুলী আছে না, এগুলো সবকিছু পড়বা। হ্যাঁ, সবকিছু পড়বা। এই মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? ভোলা। নিঝুম দ্বীপ আছে না এখানে? এই নিঝুম দ্বীপ পেয়েছ? এই নিঝুম দ্বীপ, নিঝুম মানে না ম আছে না? নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায়, মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এর আয়তন 91 কিলোমিটার বর্গ কিলোমিটার, মনে থাকবে। পটুয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথে দেখা যায়, সেটা হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালী মনে থাকবে। কুয়াকাটা সমুদ্র সৈকত দেখেছো না? আমিও বলি হ্যাঁ, কুয়াকাটা সমুদ্র সৈকত। আচ্ছা, যাই হোক, তোমরা যদি এভাবে মানচিত্রগুলো পড়ো, এই রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, তিমির হননের কবি, তিনি ধূসরতার কবি, প্রকৃতি বাংলার কবি জীবনানন্দ দাশকে বলা হয়। এগুলো পড়া, বিভিন্ন দেশ সম্পর্কে চিত্রগুলো দেওয়া আছে, আশপাশে জাতীয় ফুল, জাতীয় মাছ, হ্যাঁ, এগুলো সবকিছু দেওয়া আছে। তারপর সুনামগঞ্জ, এগুলো সবকিছু পড়বা। হ্যাঁ, বাংলাদেশে যে 64টি জেলা, আমি তো আজকে বলিনি, বাংলাদেশের 64টি জেলার মধ্যে বিভাগ কয়টি বলো তো? 8টি। সর্বশেষ বিভাগ ময়মনসিংহ। আর জেলা হচ্ছে 64টি, তাই না? প্রস্তাবিত একটা জেলা আছে না, ওটা হয়নি এখনো, ভৈরব। প্রস্তাবিত এখনো হয়নি। হ্যাঁ, এটা আর কিছু তেমন তথ্য নাই। এখন আরেকদিন মানচিত্র আমি ক্লাস নিব, হচ্ছে বাংলাদেশের কি, বাংলাদেশের ম্যাপ ক্লাস নিব। কেমন? আজকে মানচিত্র এই পর্যন্তই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। এরপরে আরেকটা মানচিত্র বিষয়ে ক্লাস হবে, নদী সম্পর্কিত ক্লাস। আচ্ছা।